ছাত্ররাই আনে। শিক্ষার্থীদের শক্তি যুগে যুগে এটাই প্রমাণ করেছে যে তাদের কাছে কোনো স্বৈরাচার কিংবা যারা জনগণের শাসন প্রতিষ্ঠা করেন না, যারা দুর্নীতি করেন, যারা অন্যায় করেন, তাদের বিরুদ্ধে মুখর হয়ে ওঠে আমাদের তারুণ্যেরা। সেই ফ্রান্সের যুগে কিংবা তারও আগে পৃথিবীর সমস্ত দেশেই আমাদের শিক্ষার্থীরা উদাহরণ গড়ে তুলেছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছে আজকের বিশেষ কুইজের জুলাই গণ অভ্যুত্থান তারুণ্যের কুইজ। সারা বিশ্বে, সারা দুনিয়াতে যুগে যুগে আন্দোলনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে এনেছে, পরিবর্তন এনেছে, অন্যায় অবিচার দূর করেছে। আজ সেটাই আমরা দেখব আমাদের কুইজের প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো চলুন শুরুতেই আমরা এই চার দলের সাথে পরিচিত হয়ে নিই কারা আছেন দলগুলোতে। আমাদের সাথে আছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর শাখা, সেই সাথে আছে কুমিল্লা জেলা স্কুল কুমিল্লা, হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। চার দলকে স্বাগত আমাদের আজকের এই বিশেষ কুইজ পর্বে জুলাই গণ অভ্যুত্থান তারুণ্যের কুইজ আমার বাংলাদেশে। পরিচয় পেয়ে গেলেন। এবারে আমাদের আজকের এই বিশেষ পর্বের যে নিয়মটা সেটা বলে দিই। আমাদের আজকে মূলত থাকবে যে তারুণ্যের এই যে প্রতিবাদ, তারুণ্যের এই যে আন্দোলন, সেখান থেকে প্রশ্ন। যে প্রশ্নগুলো করব সেগুলো প্রত্যেকটা হচ্ছে বাজার ভিত্তিক। যারা আগে বাজার প্রেস করবেন তারা সবার আগে উত্তর দিতে পারবেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। ঠিক আছে, তাহলে শুরু করি আমাদের আজকের এই তারুণ্যের কুইজ আমার বাংলাদেশ। আসছে আমাদের প্রথম প্রশ্ন পর্দায়। আমরা দেখতে পাচ্ছি 1780-র দশকে ফ্রান্স অর্থনৈতিক সংকট, খাদ্যাভাব এবং রাজা সরস লুইয়ের স্বৈরাচারী শাসনের কারণে অস্থির ছিল। জনগণ সংস্কার এবং সমতার দাবি জানায়। 1789 সালের 14 জুলাই ফরাসি বিপ্লব ফ্রান্সের রাজতন্ত্রের পতন, প্রজাতন্ত্র প্রতিষ্ঠা এবং আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে। প্রশ্ন হচ্ছে কোন দুর্গের পতন দিবস ফ্রান্সে জাতীয় দিবস হিসেবে পালিত হয়? সবার আগে বাজার প্রেস করেছেন টিম 1, ফ্রান্সের বাস্তিল দুর্গ। বাস্তিল দুর্গ। এরপরে টিম 3, ফ্রান্সের বাস্তিল দুর্গ। ফ্রান্সের বাস্তিল দুর্গ। এরপরে হচ্ছে টিম 4, হোলি ক্রস। ফ্রান্সের বাস্তিল দুর্গ। আপনারা বলছেন ফ্রান্সের বাস্তিল দুর্গ। সবার শেষে ভিকারুন্নিসা নূন স্কুল, ফ্রান্সের বাস্তিল দুর্গ। চার দলই বলেছেন ফ্রান্সের বাস্তিল দুর্গ। তো দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এটা আসলে অ্যাবসলিউটলি রাইট, বাস্তিল দুর্গ। বাস্তিল দুর্গ পতন হওয়ার ফলে ফ্রান্সের রাজতন্ত্রের দুর্বলতা প্রকাশিত হয় এবং সেখানে গণতন্ত্রের আদর্শের বিস্তার ঘটে এবং বিশ্বব্যাপী আন্দোলনকে এটা অনুপ্রাণিত করে সারা দুনিয়াতে। এবং মানুষ তখন, অন্যান্য দেশের মানুষও বুঝতে শিখলো যে রাজা আসলে ঈশ্বর না, রাজা যদি ঠিকমতো কাজ না করেন তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। ভেরি ওয়েল ডান। চার দলই দিয়েছেন সঠিক উত্তর, চার দলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। তারুণ্যের কুইজ আমার বাংলাদেশ। চলে যাই দ্বিতীয় প্রশ্নে। দেখি বিশ্বে কি উদাহরণ রয়েছে। 1917 সালে দুনিয়া কাঁপানো 10 দিনের লাল অক্টোবর বিপ্লবে রাশিয়ায় ঘটে যায় এক বিশাল বিপ্লব যা বিশ্বের মানচিত্র বদলে দেয়। এবং এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন যিনি, তিনি এক যুগান্তকারী নেতা যিনি কমিউনিজমের ভিত্তিতে সোভিয়েত ইউনিয়ন গড়ে তোলেন। তার ছবি আমরা দেখতে পাচ্ছি। লাল, দুনিয়া কাঁপানো 10 দিন। অনেক সময় অনেকে বলেন যে এটা হচ্ছে লাল অক্টোবর, রেড অক্টোবর। এবং আমরা সেই নেতাকে দেখতে পাচ্ছি, জনগণের সামনে তিনি কথা বলছেন। প্রশ্ন হচ্ছে সেই নেতার নাম কি? দেখা যাচ্ছে আবারও চার দলই রেডি উত্তর দেওয়ার জন্য। সবার আগে টিম 2 মানে ভিকারুন্নিসা নূন স্কুল, ভ্লাদিমির লেনিন। ভ্লাদিমির লেনিন। এরপরে টিম 1 ওপাশে কুমিল্লা, ভ্লাদিমির লেনিন। ভ্লাদিমির লেনিন আপনারা বলছেন। এরপরে আছেন হোলি ক্রস, টিম 4, ভ্লাদিমির লেনিন। ভ্লাদিমির লেনিন বলেছেন হোলি ক্রস। দেখা যাক লাস্টের টিম অন্য কোনো উত্তর দেন কিনা। ভ্লাদিমির লেনিন। কমন ল্যাবও বলছেন ভ্লাদিমির লেনিন। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এই নেতা হচ্ছেন অবশ্যই ভ্লাদিমির ইলিচ লেনিন। তিনি বলশেভিক বিপ্লবের নেতা এবং মার্ক্সবাদ ভিত্তিক যে সমাজতান্ত্রিক রাষ্ট্র সেই সোভিয়েত ইউনিয়নের তিনি প্রতিষ্ঠা। এবং 1917 সালের এই লাল অক্টোবর বিপ্লবের মাধ্যমে
যার শাসনকে তিনি উৎখাত করেন। তো 4 দলই সঠিক উত্তর দিয়েছেন, 4 দলই পেয়ে যাচ্ছেন আবারও 10 নম্বর করে। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। আমাদের কম্পিউটার বলছে পরের প্রশ্ন হচ্ছে, দেখতে পাচ্ছি এমন একজন মানুষকে যিনি 1950-60-এর দশকে আমেরিকায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে আফ্রিকান আমেরিকার ব্যাপক জাতিগত বৈষম্য, পৃথকীকরণ এবং অধিকার বঞ্চনার শিকার ছিল। সাদা কালো মানুষের যে বৈষম্য সেটা ছিল। নাগরিক অধিকার আন্দোলনের এই অবিচারের বিরুদ্ধে লড়াই করেন তিনি। 1963 সালের ওয়াশিংটনে মার্চে তার একটা বিখ্যাত বক্তৃতা আছে, যেখানে তিনি একটা কথা বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। এবং সেই বক্তৃতায় তিনি জাতিগত সম্প্রীতি জাতিগত সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। 1964-তে তিনি নাগরিক অধিকার আইন এবং 1965-তে ভোটাধিকার আইন, কালো মানুষের ভোট দেবার ক্ষমতার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা দেখতে পাচ্ছি ছবিতে সেই মানুষটি জনগণকে নিয়ে আন্দোলন করছেন, তাই না? এবং আমরা গত জুলাইতে দেখেছি যে আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তারাও সাধারণের সাথে মিশে এভাবে অধিকার বঞ্চনা, পৃথকীকরণ, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন। প্রশ্ন হচ্ছে কি নাম এই ব্যক্তির যার কথা এতক্ষণ বললাম? 4 দলই আবারও বাজার প্রেস করেছেন। ওকে, সিরিয়ালি প্রথমে কুমিল্লা, মার্টিন লুথার কিং জুনিয়র। মার্টিন লুথার কিং জুনিয়র, এ পাশে ভিকারুন্নিসা। মার্টিন লুথার কিং জুনিয়র। সেই উত্তর। হোলি ক্রস, মার্টিন লুথার কিং জুনিয়র। মার্টিন লুথার কিং জুনিয়র। এবং সবার শেষে কমন ল্যাবরেটরি, কিং মার্টিন লুথার কিং জুনিয়র। 4 দলই একই উত্তর দিয়েছেন। দেখি আমাদের ল্যাপটপ সেটা মানে কিনা, এবং ল্যাপটপ বলছে অবশ্যই তিনি মার্টিন লুথার কিং জুনিয়র। ভেরি ওয়েল ডান। আমেরিকার নাগরিক আন্দোলনের তিনি প্রধান নেতা, যিনি অহিংস প্রতিরোধের মাধ্যমে জাতিগত সমতার জন্য সংগ্রাম করেছিলেন। 1968 সালে তাকে হত্যা করা হয়। তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তিনি যে দাবিগুলো করেছেন, যে আন্দোলন করেছেন, সেগুলো পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে। মার্টিন লুথার কিং মহাত্মা গান্ধীকে অনুসরণ করতেন এবং তার পদাঙ্ক অনুসারে তিনি ওই যে অহিংস আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন, প্রেস কনফারেন্স করেছেন, কিন্তু কখনো হিংসাত্মক আন্দোলন তিনি করেননি। ভেরি ওয়েল ডান। আবারও 10 নম্বর করে পেয়ে গেল আমাদের 4টি দলই। চলে যাই পরের প্রশ্নে, যেখানে আমাদের শিক্ষার্থী তরুণদের আন্দোলনের গল্প উঠে আসছে। আমরা এমন একজন মানুষের ছবি দেখতে পাচ্ছি, তিনি ছিলেন একজন বিপ্লবী গেরিলার নেতা। কিউবার বিপ্লবে, যেটা 1959 সালে তিনি মূল ভূমিকা পালন করেছেন, এবং আমেরিকা সমর্থিত স্বৈরশাসক ছিলেন ফুলহেন্সিও বাতিস্তা, তাকে উৎখাত করার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন, সামিল হয়েছিলেন এই তরুণ, এবং তার তারুণ্যের শক্তিতে তিনি আরও অসংখ্য তরুণকে উজ্জীবিত করেছিলেন। ফিদেল ক্যাস্ট্রোর সাথে তিনি সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য বিপ্লব শুরু করেন। প্রশ্ন হচ্ছে বিখ্যাত এই মানুষটির নাম কি? আবারও 4 দল বাজার প্রেস করেছেন। ওপাশে কুমিল্লা, চে গুয়েভারা। চে গুয়েভারা। আচ্ছা, ঠিক আছে, দেখি এই পাশে রয়েছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, চে গুয়েভারা। চে গুয়েভারা। এদিকে দেখতে পাচ্ছি আছেন ভিকারুন্নিসা নুন স্কুল, চে গুয়েভারা। চে গুয়েভারা। ওকে, তারপরে দেখতে পাচ্ছি এপাশে হোলি ক্রস। চে গুয়েভারা। 4 দলই আবারও একই উত্তর দিচ্ছেন। কম্পিউটার কি বলে? কম্পিউটার বলছে অবশ্যই তিনি চে গুয়েভারা। ভেরি ওয়েল ডান। 4 দলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। পরের প্রশ্ন, এটাও খুব সহজ, দেখি কি থাকছে আমাদের জন্যে। অলরাইট, গ্রাফিতি। আমরা দেখতে পাচ্ছি একটা দেয়ালে গ্রাফিতি করা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি, মানে পূর্ব জার্মানি, যেটা সোভিয়েত নিয়ন্ত্রিত ছিল, কমিউনিস্ট পার্টি, এবং পশ্চিমে ছিল মিত্র নিয়ন্ত্রিত গণতান্ত্রিক, এর দুটো ভাগে ভাগ হয়ে যায়। 1961 সালে পূর্ব জার্মান সরকার পশ্চিমে যাতে লোকজন যেতে না পারে, অর্থাৎ গণতান্ত্রিক দেশে যাতে না পারে, সেজন্য একটা অনেক উঁচু প্রাচীর তৈরি করে। 1989 সালের 9 নভেম্বর গণবিক্ষোভ এবং রাজনৈতিক পরিবর্তনের ফলে প্রাচীরটা ভেঙে যায়। প্রশ্ন হচ্ছে এই প্রাচীরের নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন। আবারও পাশে কুমিল্লা, বার্লিন প্রাচীর। বার্লিন প্রাচীর বা বার্লিন দেয়াল। আচ্ছা, এ পাশে আছেন হোলি ক্রস, বার্লিন ওয়াল। আপনারা বলছেন বার্লিন ওয়াল। দেখা যাক আমাদের ভিকারুন্নিসা কি বলেন। বার্লিন ওয়াল। বার্লিন ওয়াল। সবশেষে কুমিল্লা, বার্লিন ওয়াল। বার্লিন ওয়াল। 4 দল আবারও যথারীতি একই উত্তর দিয়েছে। দেখে নি এটা বার্লিন ওয়াল কিনা। আমাদের কম্পিউটার বলছে
অবশ্যই বার্লিন ওয়াল, ভেরি ওয়েল ডান। সে সময় কমিউনিস্ট যে দেশগুলো ছিল তারা এবং গণতান্ত্রিক দেশগুলো ছিল তাদের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ ছিল এবং বেশ প্রবলভাবেই কমিউনিস্টদের বিরুদ্ধে গণতান্ত্রিক যে দেশগুলো তারা প্রচার প্রচারণা চালাতো, আবার কমিউনিস্ট পার্টি যেসব দেশ চালাতো তারা আবার গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে পুঁজিপতি সাম্রাজ্যবাদ এসব বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করত। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই প্রাচীরটা ভেঙে ফেলা হয় এবং এর পরপরই কিন্তু কেবল জার্মানি না, রাশিয়াতেও তখন আসে গ্লাসনাস্ট, তাই না, পরিবর্তন আসে এবং রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটে। জার্মানি, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি এখন আর আলাদা আলাদা নেই, তারা এখন এক হয়ে গেছে এবং প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। ভেরি ওয়েল ডান, 4 দলে দিয়েছে সঠিক উত্তর এবং আবারও 4 দল পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। তারুণ্যের গ্রাফিতি থেকে চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে পর্দায়। 1989 সালে চীনের রাজধানী বেইজিংয়ের একটি বিখ্যাত স্কোয়ারে লাখো ছাত্র এবং সাধারণ জনগণ গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে আসে এবং এই ছবিটা একটা অসাধারণ ছবি এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী যে সমস্ত ছবিগুলো আছে এটা তার মধ্যে একটা, যে একজন সাধারণ মানুষ, ছাত্র একজন, একটার পর একটা সারি সারি ট্যাঙ্ক আসছে এবং ট্যাঙ্কের সামনে সে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। যারা ট্যাঙ্ক চালাচ্ছিল তারা একটা মানুষের সাহসের কাছে পরাজিত হয়ে যায় এবং তারা ট্যাঙ্ক ফেরত নিয়ে যায়। তারুণ্যেরই শক্তি, তারুণ্যেরই সাহস, পরিবর্তন করার এই যে মানসিকতা যুগে যুগে, দিনে দিনে, বছরে বছরে আমাদের পরিবর্তন আনে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠিত করে। 4 দলই বাজার প্রেস করেছেন, দেখি কি আসে যায়। সবার আগে এই পাশে গভর্নমেন্ট ল্যাব, আপনাদের উত্তর। টিনামেন স্কোয়ার ম্যাসাকার আর আন্দোলন হয়েছিল, আর ফটোগ্রাফটার নাম হচ্ছে ট্যাঙ্কম্যান। ফটোগ্রাফটার নাম ট্যাঙ্কম্যান। এই লোকটাকে বলা হয় ট্যাঙ্কম্যান, রাইট। ওকে, দেখি এই পাশে বেকারডিসা। তিয়ানআনমেন স্কয়ার বিক্ষোভ। তিয়ানআনমেন স্কয়ার বিক্ষোভ আন্দোলনটার নাম। ওকে, এরপরে আছে এই পাশে হোলি ক্রস। তিয়ানআনমেন স্কয়ার আন্দোলন। আপনারা বলছেন তিয়ানআনমেন স্কয়ার আন্দোলন। সবশেষে ও পাশে কুমিল্লা। তিয়ানআনমেন স্কয়ার আন্দোলন। আচ্ছা, কুমিল্লা জেলা স্কুলে বলছেন তিয়ানআনমেন স্কোয়ারে এই আন্দোলনটা হয়েছিল এবং সেই স্কোয়ারের নামেই এই আন্দোলনটা গড়ে উঠেছে। দেখি আমাদের কম্পিউটার কি বলে। অবশ্যই অবশ্যই তিয়ানআনমেন স্কোয়ার আন্দোলন চীনের বেইজিংয়ে অবস্থিত। তিয়ানআনমেনে এই বিক্ষোভটা হয় 1989 সালে এবং তাদের দাবি ছিল যে গণতন্ত্র। আমরা সবাই জানি যে চীনে খুব কঠোরভাবে সমাজতন্ত্র দ্বারা সে দেশ পরিচালিত হয় এবং সেখানে মত প্রকাশের স্বাধীনতা কম এবং তাদের অভিযোগ ছিল যে সেখানে অনেক দুর্নীতি হচ্ছে, গণতন্ত্র নাই, সেজন্য তারা আন্দোলন করেছিলেন এবং 4 জুন সেনাবাহিনী তাদের ভয়াবহ দমন চালায় এবং এই বিক্ষোভের যিনি প্রতীক হন, আমাদের জুলাই আন্দোলনের প্রতীক যেমন আবু সাইদ, চীনেরই আন্দোলনের প্রতীক এই ভদ্রলোক, দ্য ট্যাঙ্কম্যান। ভেরি ওয়েল ডান, 4 দল আবারও পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। তো চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি আমাদের তরুণরা কোথায় কোথায় আর কি কি করেছে। পরের প্রশ্ন আসছে পর্দায়। 1952 সালের সেই ভাষা আন্দোলন, যদিও এটা 1947 সাল থেকে এই প্রতিবাদটা শুরু হয়েছে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এবং পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা সবসময় চাচ্ছিলেন যে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে এবং 1948 থেকে ছাত্র বুদ্ধিজীবীরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। 1952 সালের 21 ফেব্রুয়ারি আমরা সবাই জানি 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল করে এবং পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক জব্বার সহ অনেকে শহীদ হন। কত সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে? সবার আগে বাজার প্রেস করেছেন এ পাশে কুমিল্লা জেলা স্কুল। 1956 সাল। 1956 সাল। ওকে, 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, 56 সালে স্বীকৃতি। দেখা যাক এই পাশে গভর্নমেন্ট ল্যাব। 1997। 1997। ওকে, এই পাশে রয়েছেন ভিকারুডেসানুন, আপনাদের উত্তর। 1956। 1956। আচ্ছা, সবশেষে হোলি ক্রস।
1956 সাল। 1956 সাল। 3 দল বলেছেন 1956, এক দল বলছে 1997। দেখি আমাদের কম্পিউটার মহাশয় কি বলেন। তিনি বলছেন 1956 সালে। ভেরি ওয়েল ডান। কুমিল্লা জেলা স্কুল, হোলি ক্রস এবং বেকারুন্নেসা। দুঃখিত কমেন্ট ল্যাব, উত্তর ভুল, জরিমানা হলো 5, কিন্তু বাকি 3 দল পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। তো চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। দেখতে পাচ্ছি আরব বসন্তের ছবি। আরব বসন্ত ছিল মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ। আরব বিশ্বের অনেক দেশেই দুর্নীতি, বেকারত্ব, সামাজিক বৈষম্য, জনগণের মধ্যে অসন্তোষ, এসব কারণেই আন্দোলনগুলো গড়ে ওঠে। এবং এই প্রথমবারের মতন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশাল বড় একটা ভূমিকা পালন করে। এটার মাধ্যমে আন্দোলন অনেক বেগবান হয়ে ওঠে। 2010 সালে তিউনিসিয়ায় মোহাম্মদ বুয়াজিজির আত্মদাহের পরে আন্দোলন শুরু হয় এবং প্রেসিডেন্ট জিনেল আবেদিন বেন আলী তার পতন ঘটে। প্রশ্ন হচ্ছে, এই যে আন্দোলনটা হয়েছিল, যেটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এই আন্দোলনটা হয়েছিল কোন এলাকায়? আবারও 4 দলই বাজে প্রেস করেছেন। আচ্ছা, সবার আগে গভর্নমেন্ট ল্যাব। পুরো আরব জুড়েই হয়েছিল। তিউনিসিয়া, একটা এলাকায় একটা এলাকায় এই আন্দোলনটা প্রথমে তীব্রতা দানা বাঁধে, তারপরে বাকি জায়গায় শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, আমি আসতে চাই এ পাশে বিকারুন্নেসার কাছে। বিকারুন্নেসা, আপনাদের উত্তর মনে হচ্ছে না পারবেন। কুমিল্লা জেলা স্কুল, আপনাদের কাছে উত্তর পেতে চাই। আমাদের উত্তর হলো সিরিয়া। সিরিয়া, ওকে। আমি এলাকার নাম জানতে চাইছি। লাস্টে হোলি ক্রস। সিরিয়া। এক একজন এক একটা উত্তর দিয়েছেন। দেখি আমাদের কম্পিউটার মহাশয় কি বলে, যে কোন স্কোয়ারে এই আন্দোলন তীব্র রূপ নেয়। এটা হচ্ছে তাহরির স্কোয়ার। এটা মিশরের রাজধানী যেটি কায়রো, সেটা কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং রাজনৈতিক তাৎপর্যপূর্ণ অবস্থান। 2011 সালে আরব বসন্তের সময় মিশরের গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই তাহরির স্কোয়ার। 4 দলই ভুল উত্তর দিয়েছেন, অতএব 4 দল আপনাদের জরিমানা হয়ে যাচ্ছে। প্রত্যেকেরই জরিমানা 5-5 করে। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি রয়েছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে পর্দায়। শ্রীলঙ্কা আমাদের দেশের মতনই ঘটনা ঘটেছে ঠিক তার কিছুদিন আগে। শ্রীলঙ্কায় অর্থনৈতিক মন্দা, ঋণ সংকট, মুদ্রাস্ফীতি, জ্বালানি খাদ্যের ঘাটতি, এইসব কারণে শাসক পরিবারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে জনগণ ক্ষুব্ধ হন। তরুণরা তারা পথে নেমে আসেন, শিক্ষার্থীরা নেমে আসেন এবং 2022 সালের শুরুতে জনগণ রাস্তায় নেমে প্রেসিডেন্ট এবং তার ভাই তাদের দুজনের পদত্যাগ দাবি করেন। জুলাই 2022-এ তারা প্রেসিডেন্টের বাসভবন, সরকারি কার্যালয় দখল করেন, ফলে গোটাবা দেশ ত্যাগ করেন। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর ভাই এবং প্রধানমন্ত্রীর পুরো নাম কি? সবার আগে এ পাশে কুমিল্লা। মাহিন্দ্রা রাজাপাক্ষে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ছিল গোতাবায়া রাজাপাক্ষে। রাইট। আর পরে প্রধানমন্ত্রী কে হলেন তারা চলে যাবার পরে? আচ্ছা, ঠিক আছে। দেখি এই পাশে রয়েছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, আপনাদের উত্তর। মাহিন্দ্রা রাজাপাকসে আর গোতাবায়া রাজাপাকসে। হ্যাঁ, পরবর্তী প্রধানমন্ত্রী হলেন কে ওনারা পালিয়ে যাবার পর? ঠিক মনে নেই, এটা মনে নেই। পাশে হোলি ক্রস আছে। হোলি ক্রস, মাহিন্দা রাজাপাকসে আর গোতাবায়া রাজাপাকসে। রাইট, কিন্তু প্রধানমন্ত্রী হলেন কে তারা চলে যাবার পরে? জানা নেই। বিকারুন্নেসা। মাহিন্দ্র রাজাপাকসে আর গোতাবায়া রাজাপাকসে। কিন্তু কে পরবর্তী প্রধানমন্ত্রী হয়েছেন সেটা জানা নেই। আচ্ছা, অলরাইট, দেখি আমাদের কম্পিউটার কি বলে, কি উত্তর দেয়। আমাদের কম্পিউটার বলছে প্রেসিডেন্ট ছিলেন গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী ছিলেন তাঁরই আপন ভাই মাহিন্দা রাজাপাকসে। এবং 2022 সালে অর্থনৈতিক সংকটের ফলে আন্দোলন হয়। পরবর্তীতে রনিল বিক্রম সিংহে তিনি পরবর্তীতে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এবং একই ঘটনা ঘটেছে গণভবনে, তাই না? ঠিক মনে হলো যেন শ্রীলঙ্কার যে ভিডিও দেখেছিলাম রাজাপাকসের বাসভবনের, ঠিক একই ভিডিও আমরা দেখলাম আমাদের গণভবনে। খুব অদ্ভুত একটা ব্যাপার, এত মিল যে কেমন করে হয় এটা বলা আসলে খুব মুশকিল। অলরাইট, 4 দলই উত্তর দিয়েছেন, কিন্তু অর্ধেক উত্তর দিয়েছেন। নাম্বার কাটবো না, কিন্তু 4 দলই অর্ধেক নাম্বার পাবেন। 5-5-5-5। অভিনন্দন 4 দলকে। চলে যাই শ্রীলঙ্কা থেকে পরের প্রশ্নে, দেখে কি আছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন, অলরাইট, মুক্তিযুদ্ধের সময়ের প্রশ্ন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী
1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের আগরতলার বিশ্রামগঞ্জে এই হাসপাতালটি তিনি প্রতিষ্ঠা করেন। এই হাসপাতালটা ছিল 480 শয্যার, বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছিল এবং সে সময় যুদ্ধে কিন্তু আমাদের যারা সাধারণ যোদ্ধা ছিলেন, এমনকি আর্মিরও যারা যোদ্ধা ছিলেন, সে সময় মেডিকেল টিম ওভাবে ছিল না, আমাদের দেশ প্রস্তুত ছিল না। এবং আমাদের সেনাবাহিনীতে যারা ছিলেন সেখানেও কিন্তু মেডিকেল কোর টিম ওভাবে কাজ করেনি, ফলে অনেকে আহত হচ্ছিলেন, যেহেতু অভিজ্ঞতা নেই এবং তাদের কোনো চিকিৎসা হচ্ছিল না, খুব সাধারণ চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করা যেত। এটা যখন ডক্টর জাফরুল্লাহ দেখলেন, তখন তিনি বর্ডারের কাছে ভারতের আগরতলা বিশ্রামগঞ্জে এই হাসপাতালটা গড়লেন। ডক্টর এম.এ. মবিন ছিলেন তার সাথে এবং আরও অনেকে ছিলেন এবং সেখানে কিন্তু অনেক জটিল জটিল অপারেশন করা হতো। প্রশ্ন হচ্ছে, এই যে হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়া হতো, সেই হাসপাতালটার নাম কি? চারদলি বাজার প্রেস করছেন। সবার আগে গভর্নমেন্ট ল্যাবরেটরি, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। আচ্ছা, এ পাশে রয়েছেন কুমিল্লা জেলা স্কুল, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। শিওর, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। এটাকে অনেকে বিশ্রামগঞ্জ হাসপাতাল বলে। আচ্ছা, বিশ্রামগঞ্জ হাসপাতালও বলে। এরপরে দেখতে পাচ্ছি আছেন এ পাশে রিকভারিসা, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। শিওর। সবশেষে হোলি ক্রস, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। দুজনে একসাথে বলেছেন। আচ্ছা, দেখা যাক এটা কি আসলে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল নাকি গণস্বাস্থ্য নাম ছিল। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। ভেরি ওয়েল ডান। অলরাইট, 4 দলে দিয়েছেন সঠিক উত্তর। 4 দল পেয়ে যাচ্ছেন আবারও 10 নম্বর করে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে কম্পিউটারের কাছে। শহীদ নূর হোসেন দিবসের ছবি দেখতে পাচ্ছি। স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ 1982 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। 1990 সালে ছাত্র, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলন শুরু হয়। ব্যাপক বিক্ষোভ, হরতাল এবং নূর হোসেন সহ বেশ কজন শাহাদাত বরণ করেন। এই আন্দোলনে আবারও সবচেয়ে বেশি ভূমিকা রাখে ছাত্ররা। বাংলাদেশের সব ছাত্রদের যত দল আছে, তারা সবাই একটা ছাতার নিচে এসে ঐক্যবদ্ধ হয়। প্রশ্ন হচ্ছে, তাদের সে ঐক্যের নাম কি ছিল? সবার আগে বাজার প্রেস করেছেন কুমিল্লা। ছাত্র জনতার আন্দোলন বা স্বৈরাচার বিরোধী আন্দোলন। আচ্ছা, ছাত্র জনতা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন। দেখে নিন টিম 4 হোলি ক্রস। ওকে, ওপাশে কমন ল্যাব জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য। রিকার্ডেসা স্বৈরাচার বিরোধী আন্দোলন। স্বৈরাচার বিরোধী আন্দোলন। অবশ্যই আমরা তো বলিয়ে দিচ্ছি যে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, আর হুসেন মোহাম্মদ এরশাদ তিনি স্বৈরাচার ছিলেন। আমরা একবার দিতে পারবো? ইয়েস, জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য। আচ্ছা, আপনারা বলছেন যে জাতীয় ঐক্য, এবং দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে যে এটির নাম কি ছিল। ঐক্যের সমস্ত ছাত্ররা মিলে এই নামটি দিয়েছিলেন এবং তারা এই নামের করেছিলেন সর্বদলীয় গণতান্ত্রিক ছাত্র ঐক্য। সর্বদলীয় ছাত্ররা সবাই মিলে একসাথে এই আন্দোলন প্রবলভাবে করেছেন এবং সেটা পরে সারা দেশে ছড়িয়ে গেছে। 2024 ঠিক একই ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জোট বাঁধল, পরবর্তীতে সেটা সারা দেশে ছড়িয়ে গেল এবং অপশাসন, দুর্নীতি পৃথিবীর যেখানেই হোক না কেন, আমাদের তরুণরা সেটার প্রতিবাদে নামবেই। এটাই ইতিহাসের শিক্ষা। 4 দলই দিয়েছেন ভুল উত্তর। বাজার প্রেস করার পরেও 4 দলেই জরিমানা হয়ে যাচ্ছে 5 নম্বর করে। সরি, কিন্তু পরেরটা নিশ্চয়ই পারবেন আশা করি। পরের প্রশ্ন উত্তর দেখি কি আছে। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে একজন তরুণ শিক্ষার্থী রংপুরে আন্দোলনের সামনে ছিলেন। আমরা সবাই জানি তিনি আবু সাইদ, এবং তার গ্রাফিতি আমরা দেখতে পাচ্ছি। আন্দোলনের সময় তার ফেসবুক পোস্টে তিনি শহীদ ডক্টর শামসুজ্জোহার চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে প্রতিবাদে দাঁড়ানোর আহ্বান জানান। 69 এই বাংলাদেশে, এই ঢাকার বুকে গণ অভ্যুত্থান হয়েছিল। কি আশ্চর্য, আবু সাইদ সেই ডক্টর শামসুজ্জোহা যিনি নিজের জীবন দিয়ে গণ অভ্যুত্থানের সূচনা করলেন, আবু সাইদ ঠিক একই কাজ করল। কেমন করে হয়, কিভাবে হয়, কে কিভাবে অনুপ্রাণিত হয়, কে কিভাবে অনুপ্রাণিত করতে পারে? 1969 সালে নিজের জীবন দেয়া একটা মানুষ 2024 সালে কি করে আরেকজনের অনুপ্রেরণা হন? ওই যে বলেছিলাম
যারা বিপ্লবী তারা কখনো মরেন না, তারা সবসময় উদাহরণ হিসেবে থাকেন। সেটাই যুগে যুগে প্রতিটা আন্দোলনে আমরা প্রমাণ পেয়েছি। প্রশ্ন হচ্ছে যে 16 জুলাই তিনি মারা যান এবং আবু সাইদ পড়াশোনা করেছেন কোথায়, কোন বিষয়ে, কোন বিভাগের ছাত্র ছিলেন? সবার আগে বাজার প্রেস করছেন বিক্রমনেসা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র। আচ্ছা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র। এই পাশে কুমিল্লা জেলা স্কুল। তিনি অধ্যয়ন করছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচে। আচ্ছা, 12তম ব্যাচে। নতুন একটা তথ্য পেলাম। ওপাশে কুমিল্লা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ। হলি ক্রস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। আচ্ছা, দেখি 4 দল একই উত্তর দিয়েছেন। আমাদের কম্পিউটার কি বলে? আমাদের কম্পিউটার বলছে শহীদ আবু সাইদ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র ছিলেন। ভেরি ওয়েল ডান। 4 দলই পেয়ে যাচ্ছেন আবারও 10 নম্বর করে। পরের প্রশ্ন চলে যাই, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে পর্দায়। গ্রাফিতি দেখতে পাচ্ছি, মুগ্ধর গ্রাফিতি। জুলাই আন্দোলন চলাকালে শহীদ হন মীর মুগ্ধ। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেন, যিনি পিপাসার্থ আন্দোলনকারীদের পানি বিলি করছিলেন। তখন হঠাৎ পুলিশ বাহিনী গুলিতে নিহত হন। তার নিহত হওয়ার ভিডিওটা যখন ফেসবুকে ভাইরাল হয়ে যায়, ইউটিউবে ভাইরাল হয়ে যায়, তখন সারা দেশের মানুষ জেগে ওঠে, প্রতিবাদে মুখর হয়ে ওঠে। হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার সাধারণ মানুষ, পথে প্রান্তরে থাকা প্রান্তিক পর্যায়ের মানুষ নেমে আসে পথে। প্রশ্ন হচ্ছে, মানবিকতার প্রতীক এই মুগ্ধ তিনি কি ধরনের কাজ করতেন? সবার আগে বাজার প্রেস করেছেন পাশে কুমিল্লা জেলা স্কুল। তিনি একজন ফ্রিল্যান্সার, বৈদেশিক মুদ্রা আয় করতেন এবং ফাইবারের কাজ করতেন। এই পাশে আছেন বিক্রমনেসা। আপনাদের উত্তর কি হতে পারে? তিনি ফ্রিল্যান্সার ছিলেন, পাশাপাশি উনি এসইও তে কাজ করতেন, এসইও তে কাজ করতেন, ফাইবারে কাজ করতেন। আচ্ছা, দেখি এই পাশে রয়েছেন গমেলা। ফ্রিল্যান্সার ছিলেন। আচ্ছা, দেখি হলি ক্রস কি বলেন? তিনি ফ্রিল্যান্সার ছিলেন। আচ্ছা, দেখি ঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে তিনি ছিলেন পেশায় একজন ফ্রিল্যান্সার। অ্যাবসলিউটলি রাইট। ভেরি ওয়েল ডান। 4 দলই দিয়েছেন সঠিক উত্তর। 4 দলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী প্রশ্নে। পাবলিক প্রাইভেট ভাই ভাই। 24-এর গণবিপ্লবের এই দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আন্দোলনকে দিয়েছিল নতুন মাত্রা। দেশের কল্যাণে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এগিয়ে এসছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা যে কাজগুলো করেছেন সেই কাজ, তাদের প্রতিবাদ এবং তাদের জীবন দেয়া, এটা আমাদেরকে একটা ভিন্ন চিন্তার জায়গায় নিয়ে গেছে, আমাদের ধারণা পরিবর্তন করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই দিনটাকে বলা হয়ে থাকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। কোন তারিখটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে? কোন তারিখটি? জুলাই গণঅভ্যুত্থানের খুব গুরুত্বপূর্ণ একটি দিন। 4 দলের কেউই বাজার প্রেস করছেন না। প্রথমবারের মতন দেখা গেল যে 4 দলের কেউ উত্তর দিতে রাজি হচ্ছেন না। দেখে নিই, আমাদের কম্পিউটারের কাছে যাই, তিনি কি বলেন। কম্পিউটার বলছে 18 জুলাই। কেন 18 জুলাই? তার কারণটা হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা প্রতিরোধ গড়ে তুলল এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে হল ফাঁকা করে দেওয়া হলো এবং সবাইকে বের করে দেওয়া হলো, তখন আশ্চর্যজনকভাবে 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা পথে নেমে এলো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন তাদেরই আরেক ভাই মারা যাচ্ছিলেন, তখন তারা একযোগে পথে নেমে এসেছেন এবং আন্দোলনকে একেবারে অন্যরকম একটা জায়গায় নিয়ে গেলেন। সে সময় প্রথম এই স্লোগানটি এলো, পাবলিক প্রাইভেট ভাই ভাই, আমরা সবাই এক। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। 2024 সালের 1 জুলাই সব শিক্ষার্থীরা মিলে শুরু করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। তারা 4 দফা কর্মসূচি ঘোষণা করেন। 2 থেকে 6 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ করেন। 7 জুলাই থেকে বাংলা ব্লকের নামে
তারা একটি কর্মসূচি শুরু করেন, যার মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রাস্তা এবং গণপরিবহনে অবরোধ করা হয়। প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীরা এই যে আন্দোলনটি করলেন, আন্দোলনের নাম কি ছিল? সবার আগে বাজার প্রেস করেছেন হোলি ক্রস। কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন। আচ্ছা, এপাশে রয়েছে কুমিল্লা জেলা স্কুল। কোটা সংস্কার আন্দোলন 2024। কোটা সংস্কার আন্দোলন, আচ্ছা 2024। এরপরে আছে এর পাশে কুমিল্লার কোটা সংস্কার আন্দোলন 2024। কোটা সংস্কার আন্দোলন 2024। সবশেষে বিকরণিসা। কোটা সংস্কার আন্দোলন 2024। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার করা ছিল তাদের দাবি, কিন্তু আন্দোলনটা ছিল হচ্ছে বৈষম্য রোধ করা, যে কোনো বৈষম্য করা যাবে না, সবাইকে সমান সুযোগ দিতে হবে। দুঃখিত, এত সহজ প্রশ্নের বেলায় এসে 4 দল ভুল করলেন। কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন, সহজ প্রশ্নের উত্তরে ভুল করেছেন। 4 দলেরই জরিমানা হয়ে যাচ্ছে 5 নম্বর করে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের পরের প্রশ্ন। 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের স্মারক এবং নির্যাতন নিপীড়নের দলিল সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হবে একটি জাদুঘর, যেটা জনগণের জন্য উন্মুক্ত করা হবে। এখানে গবেষণার ক্ষেত্র হিসাবে কাজ করা হবে এবং জুলাই স্মৃতি রক্ষার্থে একটি স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হবে। প্রশ্ন হচ্ছে, কোন স্থাপনাটি জাদুঘর হিসাবে রূপান্তর করা হবে? কোন স্থাপনাটি? সবার আগে হোলি ক্রস। বাংলাদেশ গণভবন। এবারে উপাশে কুমিল্লা জেলা স্কুল। গণভবন বা প্রধানমন্ত্রীর যে বাসভবন ছিল। দেখি এ পাশে আছেন বিকরণিসা। গণভবন বা প্রধানমন্ত্রীর বাসভবন। সবশেষে গভর্নমেন্ট গণভবন। আপনারা বলছেন গণভবন। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে ঢাকা শেরে বাংলা নগরে অবস্থিত গণভবন। 4 দলই দিয়েছেন সঠিক উত্তর, অতএব 4 দলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। আবার আমরা চলে এসেছি আজকে আমাদের এই বিশেষ কুইজ শো এর শেষ প্রান্তে। শেষ প্রশ্ন আসছে আমাদের পর্দায়, দেখি কি থাকছে আমাদের শেষ প্রশ্নে। 2024 সালের জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ শহীদ হন। এই দিবসটি তাদের স্মৃতি রক্ষার্থে। গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে 2024-এর 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিনটি স্মরণে এই দিবস হিসাবে এটা ঘোষণা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, 16 জুলাই বর্তমানে কি দিবস হিসাবে ঘোষিত হয়েছে? 16 জুলাই একটি বিশেষ দিবস হিসেবে এই 16 জুলাইকে ঘোষণা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কি দিবস? 16 জুলাই কোন দিবস, নাম কি এই দিবসের? বাজার প্রেস করেছেন একমাত্র গভর্নমেন্ট ল্যাবরেটরি জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবস। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, আপনারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান দিবস। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে জুলাই শহীদ দিবস। ধরে নিচ্ছি সঠিক উত্তর, অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। দেখে নিই ফাইনালি কোন দল কত স্কোর করেছেন। দেখা যাচ্ছে বিকরণিসা নন স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর শাখার জান্নাতুল মাওয়া এবং জোয়ারিয়া বিনতে জসিম, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 100 নম্বর। অভিনন্দন বিকরণিসা নন স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর শাখা। এরপরে রয়েছেন পাশে কুমিল্লা জেলা স্কুল কুমিল্লার আবদুল্লাহ পারভেজ ফাহিম এবং নাবিল বিন রহমান, তারাও অর্জন করেছেন 100 নম্বর। অভিনন্দন কুমিল্লা জেলা স্কুল। এ পাশে রয়েছে হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের অরুন্ধতী বৈরাগী এবং উপাসনা মণ্ডল, আপনারা দুজনে মিলে অর্জন করেছেন 100 নম্বর। এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল আইমান সুফি এবং নওফিল ইবনে রাজীব, তাদের টোটাল স্কোর 95 নম্বর। অভিনন্দন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ভেরি ওয়েল ডান। ধন্যবাদ আপনাদের 4 দলকেই এত চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। সবচেয়ে ভালো লাগলো যে সারা বিশ্বের যত ঘটনা আছে, আন্দোলন আছে, সেই কাহিনীগুলো তার প্রমাণ। এবং আগামীতে যদি কোথাও কখনো আবারও এমন করে অপশাসন, দুঃশাসন, দুর্নীতি, অসন্তোষ তৈরি হয়,
আবারও জেগে উঠবে কোনো একজন আবু সাইদ, আবারও জেগে উঠবে কোনো একজন মুগ্ধ, আবারও হয়তো বাংলাদেশের মতন সেদেশেরও জনগণ জেগে উঠবে, প্রতিবাদ করবে, আন্দোলন করবে এবং নিজেদের মুক্তি অর্জন করবে, দরকার হলে নিজের জীবনও দেবে। এটাই আমাদের বাংলাদেশের তরুণরা করে দেখিয়েছে। এটাই নতুন করে আরও একবার প্রমাণ করেছে জুলাই গণ অভ্যুত্থান। তারুণ্যের কুইজ আমার বাংলাদেশের সাথে থাকার জন্যে